শুনছেন রেডিও অরা। ঠিক এই মুহূর্তটা কে জানে কাল থাকবে কিনা। এই যে আমি কাল থাকবো কিনা, কিন্তু ভালোবাসার বৈঠকখানায় ঝাড়বাতিটা নিয়ম করে জ্বলবেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে তুমুল তর্ক থামবেই। নিয়ম করে কোলাহলে মুহূর্তরা মাতবেই। নিয়ম করে ভুলেও যাবে সবাই, আমারও কিছু মুহূর্ত ছিল তাদের সবার সাথে। হ্যাঁ, তাদের সবার সাথে মুহূর্ত সঙ্গী ছিলাম আমি। কবিতাটি লিখেছেন ঢাকা বাংলাদেশের শামস অরা নওরোজি। আজকের গল্প দিন 15 হলো অজয়বাবু সকাল 6টায় মর্নিং ওয়াকে বেরিয়ে 9টা সাড়ে 9টায় বাড়ি ফিরছেন। এই নিয়ে প্রায় রোজই সহধর্মিণী সরলা দেবীর সঙ্গে ছোটখাটো বাকযুদ্ধ চলছেই। এই সময় এতক্ষণ ধরে হাঁটাহাঁটির কি দরকার আমি ভেবেই পাই না। একটা অঘটন তুমি ঘটিয়েই ছাড়বে দেখছি। বাবুকে দেখো, একটা উঠতি বয়সের জোয়ান ছেলে কেমন ঘরে বসে দিন কাটাচ্ছে, আর তোমার ভীষ্মের প্রতিজ্ঞা। আমার কথা তো তুমি কানেই তুলবে না। শোনো, শেষবারের মতো বলছি, কাল যদি 7টার মধ্যে ঘরে না ঢোকো আমি অনশন শুরু করব। একটানা বলার পর সরলা দেবী কমা টানতেই অজয়বাবু মুখ খুললেন। আসল কথা, লকডাউনের এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাচ্ছি। আবার তো অফিস কাচারি শুরু হবে, তখন এত সময় পাবো কোথা। বাজার হাট, দাড়ি কাটা, তোমার হুকুম তামিল করার পর নাকে মুখে গুঁজে ছোট। তাই এই কটা দিন স্বাদ মিটিয়ে মর্নিং ওয়াকে মন দিয়েছি। তাছাড়া এখন যতটুকু পারো ছেলেকে আঁচলে বেঁধে রাখো। লকডাউনও উঠবে আর পাখিও ফুরুত, তখন তো খাঁচায় শুধু আমাকেই পাবে। তুমি কোন স্কুলে পড়তে গো? এত চমৎকার ভাষা জ্ঞান। সরলা দেবী ছোট্ট করে পেরেক ঠুকলেন। ক্ষীরোদা প্রসাদ বচনবাগীশ উচ্চ বিদ্যালয়। ঠিকই ধরেছি। তা না হলে কি এই রকম কথার ক্ষীর পরিবেশন করতে পারতে? আমি ফার্স্ট বয় ছিলাম জানো। অজয়বাবুর গলায় গর্বের সুর। হ্যাঁ, তা বুঝতেই পারছি। এখন যাও, বাথরুমে সব জামা কাপড় ছেড়ে চান করে বেরিয়ে এসো। আমি চা জল খাবার তৈরি করছি। সকাল সকাল করোনার চেয়েও মারাত্মক এক দুঃসংবাদ বয়ে আনল পিন্টু। রোজ খবরের কাগজটা দরজার গ্রিলের ভাঁজে ঠেসে দিয়ে চলে যায়। আজ ডোরবেলটা বাজতেই সরলা দেবীর মনে হলো যেন সাইরেন বাজছে। দরজা খুলতেই পিন্টুর মুখোমুখি, তার মুখে গায়ের সঙ্গে মানানসই মাস্ক আর হাতে খবরের কাগজ। পিন্টুর কথা শোনার পর সরলা দেবী মুখ খুললেন। তুমি কাকুকে ঠিক দেখেছো? ভুল হচ্ছে না তো? না কাকিমা, আমি ভালোভাবেই দেখেছি। মনা তো মাদার ডেয়ারির বুথের টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে, আর মনার সাইকেল চালিয়ে ব্যাগ ভর্তি দুধের প্যাকেট নিয়ে কাকু পাটুলির দিকে যাচ্ছে। কাকুর কি চাকরি চলে গেছে কাকিমা? পিন্টুর প্রশ্নটা সরলা দেবীকে মাটিতে মিশিয়ে দিল। মনে হলো লজ্জায় অপমানে এখনই তার পাতাল প্রবেশ হবে। কাটা গাছের মতো পড়তে পড়তেও নিজেকে কোনো রকমে সামলে পিন্টুর নাকের উপর দরজাটা বন্ধ করে দিলেন। কাগজটা সেন্টার টেবিলে রেখে দেয়াল ঘড়িতে চোখ রাখলেন। 8টা 42। অন্য সময় হলে 20 মিনিটের ভেতর ব্যাগ গুছিয়ে ছেলেকে নিয়ে সংসারে একরাশ ঘেন্নার মাটি চাপা দিয়ে কবরডাঙ্গায় বাপের বাড়িতে রওনা দিতেন, কিন্তু এখন তার কোনো উপায় নেই। মা, এ কি, তোমার কি হয়েছে? এখন এভাবে শুয়ে আছো কেন?
ছেলের কথায় উঠে বসলেন সরলা দেবী। তোর বাবা ইদানিং পাটুলিতে বাড়ি বাড়ি দুধের প্যাকেট বিলি করে বেড়াচ্ছে। আচ্ছা মা, এই আজগুবরি খবরটা পেলে কোত্থেকে? মনে হয় স্বপ্ন দেখেছ। মায়ের পিঠে হাত বুলিয়ে রনি বলল, স্বপ্ন হলে তো বেঁচেই যেতাম, কিন্তু মর্নিং ওয়াকের নাম করে এত বড় ছলনা আমি কিছুতেই মেনে নেব না। আহ মা, তুমি অযথাই রাগ করছো। আমার মনে হয় তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আর বোঝার কি আছে? মনার সাইকেল, মনার ব্যাগ আর ব্যাগ ভর্তি দুধের প্যাকেট। একদিকে মনা স্বপ্নের মেইন রাস্তায়, অন্যদিকে সাইকেল চালিয়ে তিনি বাইপাসের ধারে। এর পরেও বলবি ভুল বুঝেছি? সরলা, দরজা খোলো। স্বামীর কণ্ঠস্বরে সরলা দেবী পড়ি কি মরি ভাবে ছুটলেন দরজা খুলতে। এই লড়াইটা তাকে একাই লড়তে হবে। এ কি, তোমার এমন কেন লাগছে? শরীর খারাপ? ব্যাস, কেরোসিনের ডিব্বায় জ্বলন্ত কাঠিটা গিয়ে পড়ল। কান খুলে শুনে রাখো, লকডাউন পর্যন্ত তোমার সঙ্গে আমরা আছি। তুমি এক ঘরে, আমি আর রনি আর এক ঘরে। লকডাউন ভাঙার 1 মিনিটের মধ্যেই এই সংসার ভেঙে চলে যাব। সরলা দেবীর চোখে আগুনের হলকা। আরে কি হয়েছে বলবে তো? অজয়বাবু বুঝলেন তিনি ফাঁদে পড়েছেন, কিন্তু মনা ছাড়া ব্যাপারটা তো কেউ জানে না। মনাকে ধাক্কা মেরে তুলে সাইকেল আর ব্যাগটা এইমাত্র তো জমা দিয়ে এলেন। তাহলে ছি ছি, শেষ পর্যন্ত বাড়ি বাড়ি দুধের প্যাকেট বিলি করে বেড়াচ্ছ? সরলা দেবীর কথা শোনা মাত্রই হাসিতে ফেটে পড়লেন অজয়বাবু। তার হাসির গমকে রনি পাশের ঘর থেকে বেরিয়ে এলো। দরজাটা হাট করে খোলাই ছিল। ঘরের ভেতর পুরো পরিবার, আর চৌকাঠের বাইরে দাঁড়িয়ে সরলা দেবীর প্রধান শত্রু মনা। মনাকে দেখা মাত্রই ভূত দেখার মতো চমকে উঠলেন অজয়বাবু। ঘুমিয়ে ঘুমিয়ে তো চোখ দুটো ফুলে ঢোল। ব্যঙ্গমিশ্রিত তীরটা ছুঁড়লেন সরলা দেবী। দ্বিতীয় তীর ছোঁড়ার আগেই অজয়বাবু মনার দিকে বিস্ময় ছুড়ে দিলেন। কি রে, তুই আবার এখানে কেন? কাকু, তোমার ব্যালেন্সটা ফেরত দিতে এলুম। কথা শেষ করে প্যান্টের পকেটে হাত ঢোকায় মনা। কিসের ব্যালেন্স? সরলা দেবীর কৌতূহল আছড়ে পড়ল। কাকু আজ 500 টাকার নোট দিয়েছিল, 12 প্যাকেট দুধের দাম কেটে বাকিটা ফেরত দিতে এলুম। তা তোমার কাকু তাহলে মোট 12টা বাড়িতে 12 প্যাকেট দুধ বেচে আমার 12টা বাজিয়েই ছাড়লো। এইসব আপনি কি বলছেন কাকিমা? কাকু বাড়ি বাড়ি দুধ বেচতে যাবে কোন দুঃখে? কাকু তো পাটুলির কলতলা বস্তির কিছু গরিব পরিবারে 12 প্যাকেট দুধ রোজ বিলোতে যায়। কেন, আপনি জানেন না? মনা বেশ ফলাও করে কথাগুলো বলে। জানবো কি করে? এই বয়সে কেউ যদি লুকিয়ে চুরিয়ে দানে ধানে মেতে থাকে? জানো তো, ওই কলতলার দুধের শিশুগুলোর 1 ফোঁটা দুধের জন্যে ওদের কান্না একদিন শুনছিল। এই লকডাউনের দিনে বস্তির মানুষগুলোর কোনো কাজ নেই, হাতে একটা পয়সাও নেই, দুধ কিনবে কোত্থেকে বলো দেখিনি। তাই ঠিক করলুম পাশাপাশি কয়েকটা অভাবের সংসারে একটা করে দুধের প্যাকেট দিয়ে আসবো। অন্তত দুধ খেয়ে শিশুগুলো বাঁচুক। কি গো সরলা, আমি ঠিক করিনি? আঁচল দিয়ে চোখ দুটো মুছে সরলা দেবী বললেন, তুমি যে মর্নিং ওয়াকের বাহানায় এইভাবে কতগুলো শিশুর প্রাণ বাঁচাতে পারো আমি ভাবতেই পারিনি। কাল থেকে মহাদেবের পাশাপাশি তোমার মাথায়ও জল ঢালবো। তুমি কিন্তু আপত্তি করবে না? আমার তো ঠান্ডা লেগে যাবে গো। লাগুক ঠান্ডা। জীবনে এই প্রথম সাক্ষাৎ ভগবানের দেখা পেয়েছি। যেভাবে হোক, যেমন করে হোক, আমি তার সেবা করব। সরলা দেবীর গলায় মমতার সুর। ঠিক আছে মা, ঠিক আছে, সে নয় হবে, কিন্তু এখন মনাদার জন্য একটু চা বানাও দেখিনি। রনির কথায় কিচেনের দিকে যেতে যেতে তিনি বললেন, মনা, কাল সোমবার, তাই একটা প্যাকেট বেশি দেবে, তোমার কাকুর মাথায় ঢালবো। সরলা দেবীর কথায় ঘরের উপর দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার বেগে
হাসির একটা আমফান বয়ে গেল। এবারের কবিতা লাইফ লাইন, সুধাংশু ঘোষ। বিকিকিনির বাজারে এখন পয়সা থাকলেই সব কিছু কেনা যায়। সারি সারি পণ্য হয়ে আমরা একটা লাইনে দাঁড়িয়ে থাকি। মানবতা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, মেরুদণ্ড থেকে গোটা মাথা কড়ি দিয়ে এখন সব কিছু কেনা যায় স্যার। ইরাক কিনতে চায় কুয়েতকে, আমেরিকা কিনতে চায় ইরাককে, পুঁজিপতিরা কিনতে চায় আদর্শকে, দেশের নেতারা কিনতে চায় সর্বহারাকে। বিকিকিনির বাজারে আজ সর্বগ্রাসী ক্ষুধা। প্রথমে ক্ষুধা থাকে, পরে হয় দখলদারি। চিড়িয়াখানার পশু থেকে চাঁদের জমি। পয়সা থাকলে সব পাওয়া যায়। প্রতিবাদ, গান, মিছিল, কেনা বেচা হয় প্রতিদিন। যত দূর দৌড়তে পারো ঠিক ততটা তোমার। যদিও প্রয়োজন শুধু 3.5 হাত জমির। বিকিকিনির বাজারে এখন সব কেনা যায়, ন্যায়, নীতি, আদর্শ আর নিজের প্রিয়জনকেও। তাই বামুন হয়ে চাঁদে কিন্তু হাত বাড়ানো যায়। ধর্মের আফিম খাইয়ে নেশায় পাগল করে দেওয়া যায়। মন্দির আর মসজিদের সীমারেখা জোর করে টেনে দেওয়া যায়। তবুও লড়াইটা চলতেই থাকে। মানুষের গায়ে সারবদ্ধভাবে দাঁড়ায় মানুষের দল। যে চেতনার চাবিকাঠি আমাদের অহংবোধের জন্ম দেয়, সেই চেতনাই একদিন ঝুপ করে অন্ধকার টেনে দেয় হঠাৎ। তাই শেষ প্রাণীর করির জন্যে অপেক্ষায় থেকো। কার কখন কি হয় কে বলতে পারে? শ্রবণের আনন্দ, রেডিও অরা। আজকের নাটক ও, ওই তো আসছি সীতা। পার্লারের কাচের দরজা ঠেলে ঢুকছে। যাক বাবা, এতক্ষণ যে অস্থির অস্থির লাগছিল সেটা একটু গেল। এবার সমস্যার সমাধানটা মনে হচ্ছে হয়েই যাবে। কি ব্যাপারে? ফোনে গলাটা তোর বেশ সিরিয়াস মনে হলো। আগে শীতে ঘামটা শুকিয়ে তো নে। তার মানে বিরাট টেনসড হবার কিছু নেই। উফ, যেভাবে ফোনটা করলি আমি ভাবলাম কি না কি। না রে, আসলে তোকে দেখে না অনেক দিনের ভালো না লাগাটা কেটে গেল জানিস। তোর এই যে ক্যাজুয়াল ভাব, তাই পার্লারে দেখা করতে বললি যে। আসলে এই সপ্তাহে আর সময় হবে না রে। অফিস থেকে ফেরার পথে পার্লারে আসবো বলে ঠিক করেছিলাম। অনেকদিন পেডিকিওর করানো হয়নি রে, তাই এখানেই তোকে ডাকলাম। এবার বল, কি তোর সিরিয়াস ব্যাপার? আরে ধুত, অফিসের বসটা আবার উল্টো পাল্টা শুরু করেছে জানিস। কোনটা? সেই সাউথ ইন্ডিয়ানটা? আরে না না, সে তো মাস 3 হলো হেড অফিসে ট্রান্সফার। এটা নতুন। বাঙালি ছেলে? ছেলে না, লোক। ওই হলো, পুরুষ তো। তুই শুনবি? শুনবো বলেই তো আশা। তা সে করলোটা কি? কি আর করবে, যা করার করবেই। যা সেক্সি হচ্ছিস দিনকে দিন, মাঝে মাঝে বড় আফসোস হয় রে। তোর বন্ধু হলাম অথচ। চুপ কর তো, কি করবো এখন সেটা বল। এক্স্যাক্টলি কি করেছে সেটা আগে বলবি তো। আরে এই তো কালকেই টিফিন আওয়ার্সের আগে নিজের ঘরে ডেকে পাঠালো। কোনো কাজ ছিল না, হঠাৎই হাটে স্ট্রেট হাত বলে, আপনার হাতগুলো কি সুন্দর। কদিন ধরেই ছোটখাটো ব্যাপারগুলো চলছিল জানিস। কালকের ব্যাপারটা না একেবারে কান মাথা ঝাঁঝা করছিল আমার। দিলি না কেন এক চর? নাকি তোর ব্যাপারে সত্যিই সিরিয়াস? আরে না রে বাবা, আমাদের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার সঞ্জিত বসু অলরেডি ম্যারিড। ও, তাহলে তো মিটেই গেল। বউকে ফোন করে বলে দেবো এই থ্রেডটা মেরে দে। চাকরিটা আমার এখন কনফার্ম হয়নি রে, আর রেকমেন্ডেশনটা তো সঞ্জিত বসুর টেবিল থেকেই হয়। বোকা বোকা কথা বলিস না তো।
এখন কাজের জায়গায় মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে বুঝেছিস? ও নিজের চাকরি বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়বে। না রে, লোকের মুখে মুখে ব্যাপারটা ছড়াবেও তো খুব, বল না। তা তো একটু হবেই। আফটার অল এখনও মেয়েদের নিয়ে রসালো ব্যাপার লোকেরা তেলে ভাজার মতোই রিলিশ করে। তবে যেভাবেই প্রিভেন্ট করতে যাস, একটু আধটু লোক জানাজানি তো হবেই। পারবি না সেটুকু সামলাতে? চেনা জানা বা নিজের মানুষেরা যদি পাশে দাঁড়ায় তবে তো মনে হয় নিশ্চয়ই পারবো। দ্যাটস ইট। তবু আমাকে একটু ভাবতে দে। দেখি একটু অন্যভাবে যদি কিছু করা যায়। যাক, তোর মুখটা যখন একটু বাড়তি শক্ত দেখাচ্ছে, তখন আমি নিশ্চিত সমস্যার সমাধান তুই একটা করবি। আনমনে টিভির চ্যানেল ঘুরিয়ে যাচ্ছ, কিছু ভাবছো বলে মনে হচ্ছে। ও বাবা, বই পড়তে পড়তে নজরও করেছো? না, ওই আর কি। কি ব্যাপার বলো তো? অফিসে কিছু প্রবলেম নাকি? সেদিন অফিস থেকে ফেরার পর খুবই আনরেস্ট ভাব দেখছি। না, মানে আসলে নতুন বসটা না ঠিক সুবিধের হলো না, জানো বাবা। ওটা প্রাইভেট সেক্টরের চিরকালের সমস্যা। আজ একরকম তো কাল আর একরকম। দেখতে হবে তুমি কতটা অ্যাডজাস্ট করে সিচুয়েশনকে নিজের ফেভারে আনতে পারছো। ইনসাল্টেড হয়েও পৃথিবীর যে কোনো ওয়ার্ক প্লেসে আজকাল সেন্টিমেন্ট শব্দটা বড় অচল, বিশেষত প্রাইভেট সেক্টরে। ওখানে হয় প্রসপার, নাহলে প্যারিস। কেউ শারীরিকভাবে হিউমিলেশন করার চেষ্টা করলেও কি সেন্টিমেন্ট আসাটা অস্বাভাবিক বাবা? নিজেকে বাঁচিয়ে চলাটাও তো একটা আর্ট। বাবা, তুমি এই কথা বলছো? সেই ধৃতিমান গাঙ্গুলি যে আদর্শবাদী প্রফেসর, যে কোনো রকম অন্যায় দেখলে শির দ্বারা সোজা রেখে প্রতিবাদ করতে পিছুপা হয়নি, সে আজ গা বাঁচিয়ে চলতে বলছে। এই বয়সে সমাজ সংসারকে তো আর অস্বীকার করতে পারি না। সেক্ষেত্রে উত্তেজিত হয়েও না। কপাল টিপে বসে আছো, বোঝাই যাচ্ছে মাথা টিপ টিপ করছে। উত্তেজনার বশে শরীরটা খারাপ করো না। হ্যাঁ, যে কথা বলছিলাম, সেক্ষেত্রে অন্য কোথাও জয়েন করাটাই বুদ্ধিমানের কাজ, নিরাপদও বটে। যাই, আমার আবার একটা কাজ আছে। হ্যাঁ গো, শুনছ? চিরকালের আদর্শবান প্রফেসরের কোনো কিছুই আজ তোমার মধ্যে খুঁজে পেলাম না বাবা। মে আই কাম ইন স্যার? Oh, yes, come in. বসুন। ইটস ওকে। আমাকে ডেকেছেন কেন যদি বলেন? আরে বসুন। আপনাকে তো আর পানিশমেন্ট দেওয়া হয়নি যে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে না ব্লুতে ভীষণ ব্রাইট লাগছে। মাই হার্ট ইজ সিম্পলি Sir. লিভিং। স্যার, ইফ ইউ প্লিজ কাম টু দ্য নেক্সট পয়েন্ট। Your figure is my next point only. লেট মি গেট ব্যাক টু মাই ডেস্ক স্যার। আমি পরে ইন্টারকমে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। But I am enjoying your company. এক্সকিউজ মি স্যার, কি আপনি দরজা আটকাচ্ছেন কেন? না না না, ছাড়ুন বলছি। ছি, কোনো লাভ নেই। দরজা বন্ধ, আর তাছাড়া লম্বা ওই করিডোরের পেরিয়ে তবে অ্যাকাউন্ট স্টাফেরা বসে। কারোর কানে যাবে না। না না না, প্লিজ লিভ মি, ফর গডস সেক লিভ মি স্যার।
কি ভীষণ নরম আপনি। তুলোর থেকেও নরম। আই এম মেসমারাইজ। I expect you to behave like a gentleman, sir. I say, leave me, sir. Damn! Just not tell me to pretend. Leave me, you rascal! লুচি তো দড়ি হয়ে গেল, অন্য কিছু করে দেব? ম্যাগি? ও মা, টিভিতে খবরগুলো দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম গো। কখন এসেছো খেয়ালই করিনি। না, এখন আর কিছু খাবো না, মাথাটা বড্ড ধরেছে। একটু কফি করে দেবে? মাথার আর দোষ কি? কাল থেকে তো কিছুই খাসনি। খালি পেটে আর কফি খেতে হবে না। টিভিটা বন্ধ কর, সব চ্যানেলে শুধু তোর মুখ এখন। যাই বলিস বাবা, খবরের চ্যানেলে তোর যাওয়াটা মেনে নিতে পারছি না। লাথি মারলি, চাকরি ছেড়ে দিলি, ঝামেলা মিটে গেল। তা নয় পুলিশ, টিভি। ওদিকে তোর সেই ম্যানেজার তো থানায় পাল্টা অভিযোগ তুলেছে যে তুই অফিসের খুব জরুরি তথ্য চুরি করে পালাচ্ছিলি। ধরতে গিয়েই এই বিপত্তি। লোকটার ক্লাসটা না মা সত্যি আলাদা। এখন কিরকম হয়রানি হচ্ছে নিজেই বল। তোর বাবা বলছিল অভিযোগটা তুলে নিলেই ও কি আবার উঠে মোবাইল হাতে নিলি? বাইরের লোক তো একরকম, তোমাদের মানে যাদের আদর্শ করে বড় হয়েছি তাদেরও যেন এখন কেমন অচেনা লাগে মা। ওসব বড় বড় কথা সিনেমা থিয়েটারে বা বক্তৃতার মাঠে মানায় অঙ্কি। অবিবাহিত সমস্ত মেয়ে ঘরে থাকলে বাবা মাকে সমাজের কথা ভাবতেই হয়। মা, তাছাড়া এইসব কেচ্ছা কেলেঙ্কারি কথা কানে গেলে ওই ছেলেটাই বা কি ভাববে বলতো? ছেলেটা মানে হর্ষ? হ্যাঁ। মা, তোমার ওই হবু জামাই কিন্তু নিজেই আমার চাকরির ব্যাপারে পজিটিভ আর সাপোর্টও করে। শিক্ষিত আধুনিক মনস্ক ছেলে। এইসব ঠুনকো ব্যাপারে এরকম মানুষের মনে যে কোনো ফাটল ধরবে না তা আমি নিশ্চিত। এনগেজমেন্টের পর তোদের মেলামেশা হলেও হাজার হোক, তোদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। তার বাড়ির লোক বা আত্মীয় স্বজনই বা কি ভাববে বলতো? মা, ওদের ফ্যামিলিকেও তো তুমি জানো, শিক্ষিত লিবারেল ফ্যামিলি। যুক্তি দিয়ে বোঝালে ঠিকই বুঝবে, তুমি দেখো। কি জানি বাবা। এই দেখো, বলতে বলতেই তোমার হবু জামাইয়ের ফোন আসছে। ঠিক আছে, একটু বুঝে শুনে কথা বলিস। আর কথা শেষ হলে চান টান করে একটু ফ্রেশ হয়ে নে তো। চেহারার যা ছিঁড়ি করেছিস। আমি যাই, রান্নাঘরে বিস্তর কাজ পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি, একদম ফাইন। হ্যাঁ, আজ হ্যাঁ, আজকে ফ্রি আছি 12টা নাগাদ। ওকে, হ্যাঁ হ্যাঁ আসছি, শিওর, বাই। তা হর্ষমশাই, আজ কি ছুটি? না না, ছুটি কেন হবে? কেন বলো তো? না, উইকডেজে হঠাৎ করে আউটিং, তারপর আবার দুটো শপিং মল ঘুরে দুপুর গড়িয়ে বিকেলের মুখে এখানে হেভি লাঞ্চ, তারপরে আবার ও না 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 না, আসলে জানো ট্যুরের কাজ একটু আগে শেষ হলো, তাই আজ রিজার্ভ ডে পেয়ে গেলাম একটা। ভাবলাম তোমাকে নিয়েই সারাদিন কাটিয়ে ইউটিলাইজ করি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো পর্ক ভিন্ডালুটা? ভালো, ভালো না? ইনফ্যাক্ট বেশ ভালো। তবে জানো এটা না এই রেস্তোরাঁর একটা স্পেশালিটি। আচ্ছা, তুমি তো আবার আফটার লাঞ্চ ডেজার্ট পছন্দ করো না, তাই তোমার ফেভারিট আইরিশ কফি বলেছি। হাউ ডাজ ইট সাউন্ডস? প্রিটি ওয়েল। লুক হাউ মাচ আই কেয়ার ফর ইউ ম্যাডাম। ও রিয়েলি? রিয়েলি হানি। কিন্তু আচ্ছা, দিতে আবার এত দেরি করছে।
Nowadays, I am scared of too much caring. আচ্ছা অঙ্কিতা, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ইম্পালসিভ হয়ে পড়ছো। মানে তোমার ওই অফিসের কথাটা। ও, ট্যুরে থেকেও তাহলে কথাটা কানে উঠেছে? হ্যাঁ, কানে পৌঁছলো আর কি। প্রিন্ট মিডিয়া সবেতেই তো ওটাই এখন হট আইটেম। বি প্র্যাকটিক্যাল অঙ্কিতা। কি বলছো? It was a narrow escape. He tried to spoil me. That was son of bitch. প্লিজ প্লিজ কাম ডাউন। No, I will not, Harsho. আস্তে, আশেপাশের লোক কিন্তু শুনছে, দেখেছো? হ্যাঁ, আমি বা আমার বাড়ির লোকের সম্মানের কথা তুমি একটুও কিন্তু ভাবছো না। আমার বাড়িতে তো এই নিয়ে অলরেডি কথা উঠেছে। তুমি যদি অযথা এভাবে নিজেকে এক্সপোজ করতে থাকো, তবে আমি কতটা প্রিটেন্ড করতে পারবো? এক্সপোজ করছি আমি? হ্যাঁ, আর তোমার প্রবলেমটা কি সেটাই আমার মাথায় আসছে না। হ্যাঁ, মানছি লোকটা তোমাকে মলেস্ট করার চেষ্টা করেছে, কিন্তু লোক, আমিও তো একজন মাল্টিন্যাশনাল এক্সিকিউটিভ। আমি জানি ব্যাপারগুলো। অন্যান্যগুলোর মতো এটাও হঠাৎ একটা ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা। ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি, জাস্ট সেটেল। হ্যাঁ, আরে লোকটা কিন্তু জানে কোথাও একটা ভুল হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করেছে। হ্যাঁ, আর তুমি যদি ব্যাপারটা একটু ঠিকভাবে মোল্ড করে নাও, তাহলে ওই বোস মানি পেনাল্টি অবধি দিতে রাজি আছে, একটা মোটা অঙ্কে। আর তাছাড়া তুমি একটু ভেবে দেখো না, তুমি যদি এভাবে ক্রমাগত মিডিয়াতে আসতে থাকো, তবে ভবিষ্যতে তোমার কোথাও জয়েন করতেও প্রচুর অসুবিধা হবে। আলটিমেটলি কিন্তু এই দেখো দেখো এই দেখো, ওই লোকটারই কল আসছে। এক মিনিট বেবি, হ্যাঁ, আমি কলটা সেরেই আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হোয়াট এ কোইন্সিডেন্স। সবাই যে যার মূল্য জানে, কেবল আমি বোধহয় বোকার মতো অন্যের কাছে নিজের মূল্যটা ঠিক বুঝে উঠতে পারিনি। মোবাইলে কথা বলতে বলতে অনেক দূর চলে গেছে হর্ষ ব্যানার্জি। কেমন যেন অন্ধকারে মোড়া অজানা অচেনা মানুষ লাগছে হর্ষকে। না, এ অজানা অচেনা মানুষগুলোকে আর যাই হোক নিজের মূল্যাঙ্কন করতে দেওয়া যায় না। ওইটার সাফিসিয়েন্ট টাকা রেখে দিলাম, বিল মিটিয়ে বাকিটা আপনি রেখে দেবেন, আর উনি ফিরলে বলে দেবেন আমি চলে গেছি। এই রে, মোবাইলটা অনেকক্ষণ সাইলেন্ট করা ছিল। ঈশিতা নিশ্চয়ই এতক্ষণে 3টে মিসড কল। দেখি, রিং ব্যাক করি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। কিরে, কোথায় তুই? আমি তোর জন্য অ্যাডভোকেটের চেম্বারে অপেক্ষা করছি তো কখন থেকে। এই তো লর্ডস মোড়ে, কিন্তু বাস, অটো, ট্যাক্সি কিচ্ছু পাচ্ছি না রে। আমি অ্যাডভোকেটকে সব খুলে বলেছি। উনি কেসের ব্যাপারে খুব পজিটিভ, তবে তোর মুখ থেকে শুনে তোকে কিছু প্রশ্ন করতে চান ব্রিফ তৈরি করার আগে। আরে কি হলো, অন্ধকার নেমে আসছে তো, আসবি না নাকি? হ্যাঁ, আসি। দাঁড়া, আমি না হেঁটেই আসছি রে ঈশিতা। আসতে তো আমাকে হবেই। সব দিকে অন্ধকার নেমে আসার আগে আলোর ঠিকানায় আমাকে তো আসতেই হবে রে। গালিতে সাজানো নানান অনুষ্ঠান, রেডিও ওরাকে ভোলা যাবে না। শ্রবণের আনন্দ, রেডিও অরা। শুনতে থাকুন প্রতি শনিবার ঠিক বিকেল 5টায় ইউটিউব চ্যানেলে রেডিও অরা।